জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে ডক্টর ইউনূস। জো বাইডেনের সাথে বৈঠক আজ। বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদারের আশা। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পার্বত্য পরিস্থিতি। ৭২ ঘন্টার অবরোধ শেষে চলছে যানবাহন। ফিরতে শুরু করেছেন আটকে পড়া পর্যটকরা। তো কাউন্টারও বন্ধ ছিল, তো আজকে সকালে গেছি, দেখি যে কাউন্টারও খোলা আছে। অনেক আনন্দ লাগতেছে, আমাদেরকে খুব ভালো লাগতেছে, কারণ আমরা অনেক দূর থেকে আসছি। তো চট্টগ্রামের ৬-এর সাবেক এমপি ফজলে করিম চৌধুরীর ২ দিনের রিমান্ড। কঠোর শাস্তির দাবিতে আদালত প্রাঙ্গণে বিক্ষুব্ধ জনতার বিক্ষোভ। লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৫০০ ছুঁই। সর্বাত্মক যুদ্ধের শঙ্কা। কেবল হিজবুল্লাহ নির্মূলেই অভিযান, দাবি ইসরায়েলের। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক পৌঁছেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে অবস্থান করবেন ডক্টর ইউনূস। আজই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বৈঠক করবেন তিনি। এবারে জাতিসংঘ অধিবেশনের প্রধান উপদেষ্টা সফর সঙ্গী হিসেবে আছেন ৫৭ জন। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সহ প্রতিনিধি দলের একাংশ গতকালই যুক্তরাষ্ট্রে পৌঁছায়। আজ পৌঁছলেন ডক্টর ইউনূস। দর্শক, আজ থেকে শুরু হচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন। আরও জেনে নিতে চাই, নিউ ইয়র্ক থেকে এখন সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আবদুল্লাহ তুহিন। বাংলাদেশের অগ্রবর্তী টিম গতকালই পৌঁছেছেন। আজকে তো জো বাইডেনের সাথে ডক্টর ইউনূসের মিটিং হবার কথা, বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। এখন স্থানীয় ভাবে মধ্যরাত, এই মধ্যরাতের পর অর্থাৎ সকালের পরেই দুপুরের আগে বা পরে কোনো এক সময় সেই বৈঠকটি অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় অধিবেশনের যে মূল অধিবেশন বলা হয় সেই অধিবেশনটি শুরু হচ্ছে। সেখানে যুদ্ধ বিগ্রহ নানা বিষয়ে আলোচনার পাশাপাশি মোটামুটি বিশ্ব নেতাদের কাছে বাংলাদেশ প্রসঙ্গটি এখন অন্যতম আলোচনায়, কারণ প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে দীর্ঘ প্রায় ৩ দশকের মধ্যে বাংলাদেশের কোনো সরকার প্রধানের এই ধরনের প্রথম বৈঠক। আরো ধরেন অনেক প্রভাবশালী দেশগুলো আছে যারা অনেক চেষ্টা করেও জো বাইডেনের সাথে এভাবে দ্বিপাক্ষিক বৈঠকের সুযোগ পাচ্ছেন না, সেখানে বাংলাদেশ পাচ্ছে। এই বিষয়টি নিয়ে খুবই আলোচনা, জল্পনা কল্পনা সবকিছুই হচ্ছে। এমনকি সেই বৈঠকে কি হবে, কি আলোচনা হবে, কি হতে পারে, অন্তর্বর্তী সরকারের বৈধতা, তাকে সমর্থন ইত্যাদি নানা চ্যালেঞ্জ আছে এই অধিবেশনে। শুধুমাত্র প্রতিবেশী দেশ ভারত এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর যে অস্বস্তিকর একটি আচরণ করছে সেই বিষয়টি নিয়ে বাংলাদেশ মোটামুটি বিব্রত। তারা এর মধ্যে পররাষ্ট্র মন্ত্রীর সাথে আজ বৈঠক করেছেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা। সেখানে বিষয়গুলো অনেকটা উদ্বেগের বিষয়গুলো জানানো হয়েছে। তবে বাংলাদেশের পক্ষ থেকে পরিস্থিতি কত স্বাভাবিক করা যায়, শীতল করা যায়, সেই বিষয়টি টার্গেট নিয়েই কিন্তু এগিয়ে আসছে। যদিও জো বাইডেনের সাথে একদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক হয়েছে, সেই বৈঠকে ভারত নিজেরাই বাংলাদেশের সমসাময়িক প্রসঙ্গটি তোলার কারণে এই বিষয়টি আরো বেশি আলোচনায় আছে। তাছাড়া আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে ডক্টর মোহাম্মদ ইউনূস আসবেন কিনা, আসলে তার সাথে দেখা হবে কিনা জো বাইডেনের, এমন নানা জল্পনা কল্পনা গত কয়েকদিন থেকে আমরা শুনছি।
এমনকি তিনি দেশের থেকে আসবেন কিনা, তাকে ঠিক মতো দেওয়া হয়েছে কিনা, বাংলাদেশের পতাকা সেখানে আছে কিনা, এই ধরনের গুজব আমরা এসে কিন্তু দেখেছি যে না, সবকিছুই গুজব আকারে করছে। আজকে তিনি যখন দেশে এখানে নিউ ইয়র্কে এসে পৌঁছেছেন, তখন তাকে প্রবাসীরা সহ এখানকার স্থানীয় দূতাবাস, হাই কমিশন সবাই তাকে সম্বর্ধনা জানিয়েছে এবং আগামীকাল কি হয় সেটাই দেখার অপেক্ষায় আছে সবাই। শাওন, নিশ্চয় তুহিন, অনেক ধন্যবাদ আপনাকে। বিশ্বের নানা প্রান্তে যুদ্ধ সংঘাতের মধ্যে আজ নিউ ইয়র্কে শুরু হচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদের মূল অধিবেশন। স্বাভাবিকভাবেই এবারের সম্মেলনের আলোচনার কেন্দ্রে থাকবে মধ্যপ্রাচ্য উত্তেজনা। এরই মধ্যে সম্মেলনের সাইড লাইনে অনুষ্ঠিত বিভিন্ন আয়োজনে উঠে এসেছে গাজা ইসরায়েলের আগ্রাসন ইস্যুটি। এছাড়া গুরুত্ব পাবে ইউক্রেন, সুদান সহ বিভিন্ন দেশে চলমান সংঘাত। জাতিসংঘের পূর্ণ সদস্য না হয়েও অধিবেশনে অংশ নিয়েছে ফিলিস্তিন মিশন। চলতি বছর মে মাসে সাধারণ পরিষদে ফিলিস্তিনকে পূর্ণাঙ্গ সদস্য করতে পক্ষে ভোট দিয়েছিল 143টি দেশ। এবারের অধিবেশনে ফিলিস্তিনে ইসরায়েলের দখলদারিত্ব বন্ধ সম্পর্কিত বিলের পক্ষে ভোট দিয়েছে 124টি দেশ। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে গঠন করা হয়েছিল জাতিসংঘ। প্রতি বছর সেপ্টেম্বর মাসে নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে বৈঠকে বসেন সারা বিশ্বের নেতারা। খাগড়াছড়িতে সংঘাত হামলার প্রতিবাদে জুম ছাত্র জনতার ডাকা 3 দিনের অবরোধ কর্মসূচি শেষ হয়েছে। ভোর 6টায় এই কর্মসূচি শেষ হয়। এতে সকাল থেকে সড়কে বাড়ছে ব্যস্ততা, ছেড়ে যাচ্ছে দূরপাল্লার যানবাহন। পরিবেশ স্বাভাবিক থাকায় সব ধরনের পরিবহন চলাচল করছে জেলার অভ্যন্তরীণ রুটেও। ইতিমধ্যে সাজেকে আটকা পড়া পর্যটকরা খাগড়াছড়িতে ফিরতে শুরু করেছেন। সড়কে বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তো কাউন্টারও বন্ধ ছিল, তো আজকে সকালে গেছি, দেখি যে কাউন্টারও খোলা আছে। তো আজকে ওনারা বললো, ক্লিয়ারেন্স দিলে যে আজকে কোনো অসুবিধা নেই, আপনারা যেতে পারবেন। অনেক আনন্দ লাগতেছে, আমাদেরকে খুব ভালো লাগতেছে, কারণ আমরা অনেক দূর থেকে আসছি। তো মানে আমরা যদি থাকতেও পারি, থাকিও যদি আমাদের একটু কষ্ট হয়, তারপর যদি জিনিসটার জায়গাটা দেখে যাইতে পারি, অনেক আনন্দ লাগবে। এখন থেকে নিয়মিত খাগড়াছড়ি চট্টগ্রাম রোডে গাড়ি চলাচল চলবে। চট্টগ্রাম 6 আসনের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে 2 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে তোলা হলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হারুনের আদালত এই আদেশ দেয়। রাউজানে 2019 সালের একটি ঘটনায় দায়ের করা মামলায় 7 দিনের রিমান্ড চাইলে আদালত 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে নগরের ভিন্ন 2টি মামলায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ারের আদালতে তোলা হয়। সেখানে রিমান্ড চাইলে আদালত বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করেন এবং কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। এ সময় সাধারণ মানুষ ফজলে করিম চৌধুরীর বিচারের দাবিতে বিক্ষোভ করেন। জনাব নুরুল আলম নুরু হত্যার সঠিক বিচার, এই জুন্না 1 নম্বর আসামি, এই জুন্নার ফাঁসি দাবি করছি। উনি একজন চিহ্নিত সন্ত্রাসী, উনি হাজার হাজার নেতা কর্মী হত্যাকারী একজন সন্ত্রাসী। ডিভিশন জেল কোডের 615 এবং 910 ধারা অনুযায়ী উনি ডিভিশন পেতে মানে অ্যাজ পার ল উনি অটোমেটিক পায়, বাট আমাদেরকে বলা হয়েছে যে ম্যাজিস্ট্রেটের পারমিশন ছাড়া ডিভিশন দিতে পারবেন না। আজও আশুলিয়ার 55টি কারখানার উৎপাদন বন্ধ রয়েছে, তবে বাকি কারখানাগুলোতে কর্মপরিবেশ স্বাভাবিকভাবে চলছে। খোলা কারখানাগুলোতে শ্রমিকরা সকাল থেকে কর্মস্থলে যোগ দিয়ে উৎপাদন শুরু করেছে। শিল্প পুলিশ জানায় অধিকাংশ কারখানায় উৎপাদন চললেও কয়েকটি কারখানার শ্রমিকরা বেতন বৃদ্ধি ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করে। শ্রমিক বিক্ষোভের মুখে আজও অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে 46টি কারখানা। 9টি কারখানায় দেওয়া হয়েছে সাধারণ ছুটি। শিল্পাঞ্চলে নিরাপত্তায় কাজ করছেন র্যাব, পুলিশ ছাড়াও সেনাবাহিনীর সদস্যরা। এক দম্পতি কিডনি বিক্রি করতে যায়। করোনার সময় করা ঋণের সুদ পরিশোধ করতে গিয়ে আরও ঋণগ্রস্ত হয়ে পড়ে তারা। 15 লাখ টাকা পরিশোধ করতে এখন যে কোনো একজনের কিডনি বিক্রি করবেন বলে রাস্তার পাশে দেয়ালে বিজ্ঞাপন দিয়েছে সেই দম্পতি। এক সন্তানকে নিয়ে কঠিন সময় পার করছে তারা। ইট পাথরের এই শহরের দেয়াল জুড়ে কত কি বা দেখা যায়। চাকরি চাই, বাসা ভাড়া বা টুলেট কিংবা হারানো বিজ্ঞপ্তি, কিন্তু এসবের বাইরেও দেখা যায় ভিন্ন কিছু। ইস্কাটনের এক দেয়ালে আমি কিডনি বিক্রি করতে চাই সাদা কাগজে এমন একটি বিজ্ঞাপন চোখ আটকে যায়। শহরের বিভিন্ন স্থানে সেটে দেয়া এমন বিজ্ঞপ্তি অনেকেরই হয়তোবা
চোখ এড়ায়নি। ফোনের সূত্র ধরে কথা বলতে ঠিকানায় পৌঁছালে দেখা যায় ছোট্ট একটি টেইলার্স, সেখানে কাজ করছেন স্বামী স্ত্রী। জানতে চাই কে বিক্রি করবে কিডনি, দুইজনের উত্তর আমি। কিন্তু কেন, বলতে শুরু করলেন দুর্দশার কাহিনী। জানান 2020 সাল শুরু হয় করোনা সংক্রমণ, লকডাউনে বন্ধ হয়ে যায় সবকিছু। টানাপোড়েনের শুরু সেখান থেকেই। করোনা ভাইরাসের যে 2 বছর ছিল ওই টাইমটাতেই সমস্যাটা শুরু হয়েছে আর কি। আর ওই সময় আমার বাচ্চা হয়, সিজার করা লাগছে অবশ্য। ওই সময় ঋণের মধ্যে সর্বপ্রথম আর কি পড়ি। তারপরে অনেকের মাধ্যমে আত্মীয় স্বজন সবার কাছে হেল্প বা চেষ্টা করছি আর কি যেভাবে সম্ভব। তারপরেও আসলে কারো কাছ থেকে ওরকম হেল্প না পাওয়ার কারণে এনজিও থেকে লোন নেওয়া, তারপর ওইটা দিতে না পেরে দেখা যাচ্ছে একজনের কাছ থেকে লাভের ওপরে নেওয়া, এইভাবে আর কি। টিকে থাকতে নানা উৎস থেকে ঋণ নিয়েছেন এই দম্পতি। কখনো ব্যক্তি পর্যায় থেকে উচ্চ সুদ করে নিয়েছেন অর্থ, কখনো দ্বারস্থ হয়েছেন বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিওর। আবার সমবায় প্রতিষ্ঠান থেকেও নেওয়া হয় ঋণ। অঙ্কটা কম না, তাদের দাবি 15 লাখ টাকা। এত টাকা কিভাবে পরিশোধ করা সম্ভব? এই পর্যন্ত তো এখন 15 লাখের মতো আছে ঋণ আর কি। ওই টাইমটাতে আপনার 6 লাখ ছিল, কিন্তু ওই 6 লাখ টাকা শোধ করার জন্যই যখন আমি একজনের কাছ থেকে নিয়েছি বা আরেকজনের কাছ থেকে নিয়েছি, এরকম করতে করতে বাড়তে বাড়তে এখন এরকম অবস্থা দাঁড়ায় গেছে। ছোট্ট এই টেলার্স থেকে রাত দিন পরিশ্রম করে যে টাকা আয় করেন, 4 বছরের বাচ্চা লালন পালন, খেয়ে পরে বাসা ও দোকান ভাড়া দিয়ে ঋণ পরিশোধ করা কঠিন। পাওনাদাররা আসে প্রতিদিন দিশেহারা অবস্থা। প্রতিদিন যখন মানে লোনের টাকা ম্যানেজ না হলে তো তারা অনেক এলোমেলো কথাবার্তা বলবে। এখানে পরিচিত লোকজন আছে, সবার কাছে তো অনেক কি হতো। এই জন্য এর মাঝখানে কখনো যদি না দিতে পারি, যদি বলি যে এবার ম্যানেজ করতে পারছি না, তখন তারা সেটা মানতে রাজি না। ঋণের অর্থ পরিশোধ করতেই কিডনি বিক্রির পথে পা বাড়িয়েছেন দুইজন। প্রশ্ন ছিল, এর বিকল্প কি কিছুই ছিল না? উত্তরটা আরো ভয়ঙ্কর। অনেকের কাছেই গেলাম হেল্পের জন্য, যখন পারলাম না তখন ভাবলাম যে তাহলে এই মানে আমার হোক আর তার হোক, যারটাই মিলে যে কোনো একটা কিডনি বিক্রি করলে পারে অথবা আমাদের ঋণটা পরিশোধ হয়ে যাবে। জানতে চাই কিডনির জন্য কেউ আগ্রহ দেখিয়েছে? উত্তর, দাম উঠেছে 5 থেকে 8 লাখ টাকা পর্যন্ত, কিন্তু দরকার তো 15 লাখ টাকা। দেশের আইন বলছে ইচ্ছা করলেই যে কেউ কিডনি বিক্রি করতে পারবে না। একজন ফোন দিয়েছিল, কিন্তু তারা এমন দাম বলে যে 8 লাখ বা 5 লাখ এরকম বলে। খুব খারাপ লাগে, কষ্ট লাগে। আমি তো কখনো এরকম এসে পড়ি নাই, কিন্তু পড়ানোর পর থেকে এগুলো ফেস করা আমার জন্য খুব কষ্ট হয়ে যাচ্ছে, তাদেরও কষ্ট হয়ে যাচ্ছে। সরকারি অথবা বেসরকারি কোনো উদ্যোগ পাশে পেলে আবার হয়তো এই পরিবারের মুখে হাসি ফোটানো সম্ভব। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। ছুটির দিন সহ সপ্তাহের 7 দিনই শিক্ষার্থীদের জন্য হাফ পাস অর্থাৎ অর্ধেক ভাড়া কার্যকর হয়েছে আজ থেকে। ঘোষণা অনুযায়ী প্রতিদিন সকাল 6টা থেকে দিবাগত রাত 12টা পর্যন্ত শিক্ষার্থীরা বাসে অর্ধেক ভাড়া দেওয়ার এই সুবিধা পাবেন। এজন্য শিক্ষার্থীদের ইউনিফর্ম পরা অবস্থায় অথবা সঙ্গে ছবিযুক্ত পরিচয়পত্র থাকতে হবে। রাজধানী ঢাকা সহ দেশের সব মেট্রোপলিটন এলাকায় এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ এক প্রজ্ঞাপনের মাধ্যমে 2021 সালের 1 ডিসেম্বর সপ্তাহে 5 দিন শুক্র শনিবার ব্যতীত শিক্ষার্থীদের হাফ পাস চালু করেছিল। সময় ছিল সকাল 8টা থেকে রাত 8টা। আজ কার্যদিবস থাকায় আলাদা করে খুব একটা প্রভাব টের না পেলেও শিক্ষার্থীরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। সাপ্তাহিক ছুটির দিনে বাস্তবায়নের ব্যাপারে মিশ্র প্রতিক্রিয়া পরিবহন সংশ্লিষ্টদের। তাদের অভিযোগ, পরিবহন মালিক সহযোগিতা না করলে পরিবহন শ্রমিকদের জন্য এই সিদ্ধান্ত আর্থিক ক্ষতির কারণ হবে। হাফ তো আন্দোলন যে সময় শুরু হয় সেই সময় থেকেই নেই। হ্যাঁ, আগে 5 দিন ছিল সেটা জানতাম, বাট 7 দিনের ব্যাপারটা জানতাম না, আজকে জানতে পারলাম। শুনছি তো আমাদের হাফ নেওয়ার কথা, কিন্তু হাফ তো নিতেছে না। হ্যাঁ, হাফ নিচ্ছি। আমাদের তো সর্বনিম্ন 10 টাকা করছে। হ্যাঁ, 10 টাকা। তারপরে 10 টাকার উপরে যা আসছে তো ওটা হাফ করতেছে। ফার্মগেট থেকে ক্যান্টনমেন্ট পর্যন্ত এরিয়া আমার কলেজ পর্যন্ত যাওয়ার জন্য আমি 10 টাকা ভাড়া দিয়ে যাই। যেহেতু মেট্রো চলে যাত্রী না ঠিক করে, আবার হাফ ও পাস, মানে সব দিক দিয়ে পরিস্থিতি খারাপ দিক দিয়ে। গাজীপুরের বোর্ড বাজার এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় নিহত হয়েছেন এক নারী পথচারী। চাপা দেওয়ার পর ওই নারী বাসের পেছনে আটকে থাকা অবস্থায় চালক বাসটি প্রায় 1 কিলোমিটার চালিয়ে নিয়ে যান বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। গত রাত 9টার দিকে এ ঘটনা ঘটে।
ওই সময় বাসের চাপায় এক পথচারীও আহত হয়েছেন। পুলিশ তাৎক্ষণিকভাবে নিহত ও আহত দুজনের পরিচয় নিশ্চিত হতে পারেনি। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুর মহানগরের বোর্ড বাজার এলাকায় একটি রেস্টুরেন্টের সামনে বেশ কিছু কারখানা শ্রমিক সড়ক পার হচ্ছিলেন। এ সময় উজান ভাটি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুজনকে চাপা দেয়। চাপা দেওয়ার পর একজন নারী বাসের পেছনে আটকে যায়। আটকে যাওয়া নারীটিকে বাসটি প্রায় 1 কিলোমিটার ছেঁচড়ে নিয়ে যায়। পরে বাসটিকে থামিয়ে আগুন ধরিয়ে দেয় স্থানীয় মানুষ। চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন একজন। গতরাতে 10:30টায় সেতুর গোল চত্বর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, পটিয়া থেকে চট্টগ্রাম মহানগরে যাচ্ছিল দুটি ট্রাক। সেতুর গোল চত্বর এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ইট বোঝাই ট্রাক। এ সময় রাস্তার পাশের কয়েকটি দোকানের উপর উঠে যায় ট্রাকটি। চাপা দেয় পাশে থাকা দুটি সিএনজি চালিত অটোরিকশাকে। ঘটনাস্থলেই প্রাণ হারান একজন, গুরুতর আহত হন অন্তত 12 জন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিস। পরে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিকে দুর্ঘটনার পরই পালিয়ে যায় ট্রাকের চালক। বাড়ির নকশা অনুমোদন কিংবা ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি, নানা ক্ষেত্রে গোপন করা হচ্ছে কর তথ্য। আইনের তোয়াক্কা করছে না কেউ, ফলাফল বাড়ছে না রাজস্ব। তবে এবার কর ফাঁকির ক্ষেত্রে সরকারি ও বেসরকারি খাতের দুর্বলতা বা যোগসাজশ অনুসন্ধান করবে নিয়ন্ত্রক রাজস্ব বোর্ড। কর আদায়ের নামে ঘুষ দুর্নীতির আশ্রয় নিলেই ব্যবস্থা। এজন্য চালু করা হয়েছে বিশেষ সফটওয়্যারও। চেয়ারম্যান জানান, খাতভিত্তিক কর ফাঁকি বন্ধ করতে হবে। কংক্রিটের এই নগরীতে প্রতিদিনই মাথা উঁচু করে দাঁড়াচ্ছে নতুন নতুন অট্টালিকা। দৃষ্টিসীমা জুড়ে শুধু বাড়ি, অফিস কিংবা বাণিজ্যিক ভবন। রাজধানীতে ভবন করার ক্ষেত্রে অনুমোদন দেয় রাজউক। এক্ষেত্রে বাড়ির মালিককে বাধ্যতামূলক দিতে হয় আয়কর রিটার্ন ফাইল। আগে টিআইএন নম্বর দেবার শর্ত ছিল, কিন্তু এনবিআর মনে করে বেশিরভাগ ক্ষেত্রেই মানা হচ্ছে না নিয়ম, সঠিকভাবে যাচাই করছে না রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ সহ অন্যান্য বিভাগের এমন সংস্থা। আমাদের আইনে বলা আছে যে রাজউক, সিডিএ, কেডিএ, আরডিএ এই সকল জায়গার কোনো প্ল্যান পাস হতে গেলে আগে বলা ছিল টিআইএন লাগবে, এখন বলা হচ্ছে না ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে। বাস্তবতা হলো এই দুটোর একটাও হয় না। তাহলে ঢাকা শহরে যত বাড়িওয়ালা আছে সবাই ট্যাক্স ফাইল থাকার কথা, কিন্তু আমরা বাস্তবে দেখছি যে অনেকেরই ট্যাক্স ফাইল নাই। তার মানে হচ্ছে যে যাদের এই কাজগুলো দেখার কথা তারা এটা ফলো করছে না। অন্যান্য ক্ষেত্রেও টিআইএন ও আয়কর রিটার্ন ফাইল বাধ্যতামূলক করার নিয়ম লঙ্ঘন হচ্ছে। নিয়ম থাকলেও প্রতিষ্ঠানগুলো দিচ্ছে ছাড়, এতে কর ফাঁকি বাড়ছে। এসব ক্ষেত্রে নজরদারি বাড়াবে এনবিআর। ইংলিশ মিডিয়াম স্কুলের প্যারেন্টদের ক্ষেত্রে বলা আছে যে তাদের টিআইএন লাগবে, রিটার্ন সাবমিট করতে হবে। সবাই এটা কমপ্লাই করছে কিনা, আমরা এখন কমপ্লায়েন্সের দিকে বেশি জোর দেব। যত আইন হয়েছে সেই আইনগুলো কারা মানছে কারা মানছে না এবং না মানার যে কনসিকুয়েন্স সেগুলো আমরা শুরু করব। ট্যাক্স অথরিটিকে চিন্তা করতে হবে, আমি যাদেরকে নিয়ে ডিল করি এরা আমার ক্লায়েন্ট। পরিবর্তিত সময়ে করদাতা বান্ধব হচ্ছে নিয়ন্ত্রক এই সংস্থা। ঘুষ কিংবা কোনো রকম হয়রানি হলেই দেয়া যাবে অভিযোগ। এক্ষেত্রে চালু হচ্ছে জিআরএস। এই সফটওয়্যারের মাধ্যমে অভিযোগ জানাতে পারবে করদাতা, সরাসরি তা পেয়ে যাবে এই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা। দ্রুত তদন্ত করে নেওয়া হবে ব্যবস্থা। গ্রিভেন্স রিড্রেসাল সিস্টেম এবং এটা সম্পূর্ণ অটোমেটেড। আমাদের ট্যাক্স পেয়াররা এটা জানে না, আমাদের অ্যাসোসিয়েশনগুলো জানে না যে এই জিআরএসে মানুষ কিভাবে মোবাইল ফোন থেকে, ল্যাপটপ থেকে, ডেস্কটপ থেকে ঢুকে তার কমপ্লেনটা সে করবে এবং সোজা আমার কাছে চলে আসবে। তো অটোমেটিক এটা কিন্তু অনলাইনে আসবে এবং সাথে সাথে আমরা এগুলোকে অ্যাড্রেস করার জন্য চেষ্টা করব। কর ফাঁকি বন্ধ হলে অভ্যন্তরীণ আয় আরও বৃদ্ধি সম্ভব। এতে কমবে বিদেশের ঋণ নির্ভরতা। নিয়ম আছে খাতা কলমে, যে যারা বিদেশ যাচ্ছে তারা বিদেশ যাচ্ছে কত টাকা নিয়ে যাচ্ছে, কত ডলার নিয়ে যাচ্ছে, সেই ডলারটা ইনকাম করার তার ক্যাপাসিটি আছে কিনা, তা সেখানে 3 নাম্বার ট্যাক্স ফাইল যদি দেখা উচিত। আমি মনে করি যে এনবিআর এর যোগসাজশে তারা কাগজ না দিয়েও কিন্তু পার পেয়ে যাচ্ছে। কর আদায়ে স্বয়ংক্রিয় ব্যবস্থা চালুর দিকে গুরুত্ব দিচ্ছে এনবিআর। ন্যায্য যে ট্যাক্সটা আছে সেটা আদায় করতে হবে। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।
ইসরায়েলি বাহিনীর পুরোদস্তুর আগ্রাসনে ভয়াবহ রক্তক্ষয়ী দিন দেখল লেবানন। টানা বোমা হামলায় প্রায় 500 প্রাণহানি হয়েছে 24 ঘন্টায়, আহত 1600-র বেশি। একযোগে বোমা বর্ষণ চলছে দক্ষিণ ও পূর্বাঞ্চলে। ইসরায়েলের দাবি 1300 হিজবুল্লাহ ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। সোমবার স্থানীয় সময় ভোর 6:30টার দিকে শুরু হয় তীব্র হামলা। বিরতিহীন বোমা বর্ষণ হয় সিডন, মারজায়ন, জেজিন সহ দক্ষিণের বিভিন্ন এলাকায়। টার্গেট করা হয় পূর্বাঞ্চলীয় বেকা ভ্যালির বালবেক হারমেল। হামলার শিকার হয় রাজধানী বৈরুতও। আতঙ্কে দক্ষিণ ও পূর্বাঞ্চল থেকে পালাচ্ছে বাসিন্দারা। হাসপাতালগুলোতে আহতদের ভিড়। ইসরায়েলের সেনাপ্রধান জানিয়েছেন, লেবাননে হিজবুল্লাহর নেটওয়ার্ক ধ্বংসে অভিযানের পরবর্তী ধাপের প্রস্তুতি শুরু করেছেন তারা। তেল আবিবের হামলার জবাবে ইসরায়েলে 2 শতাধিক রকেট ছুড়েছে হিজবুল্লাহ। ইরানকে যুদ্ধে জড়াতে উস্কানিমূলক আচরণ করছে ইসরায়েল। পুরো মধ্যপ্রাচ্যকে অনিবার্য যুদ্ধ পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে তারা, এমন অভিযোগ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের। এমন এক বিশ্ব যেখানে গাজার মানুষ নির্মম হত্যাকাণ্ডের শিকার, রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের শিকার নারী ও শিশু, গণহত্যা, গুপ্ত হত্যাকে সমর্থন দেয়া হচ্ছে, সেখানে শান্তি ও উন্নয়নের কোনো গ্যারান্টি নেই। দখলদারিত্বের অবসান, ফিলিস্তিনিদের উপর নির্যাতন বন্ধ এবং গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এখন বৈশ্বিক উন্নয়ন এবং শান্তির পূর্বশর্ত।